হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের বিগত বছরের ডে শিফটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র প্রশ্নপত্র নয়, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান অর্থাৎ উত্তরগুলো তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। বিগত বছরের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। এটা সেট 2 অর্থাৎ ডে শিফটের কোয়েশ্চেন পেপার, আর এই পেপারটাই তোমরা বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষা দিতে চলেছো। দেখো যে প্রশ্নগুলো এসেছিল মডিউল 1 থেকে, দেখো মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন ছিল মৌলিক অধিকারের সংজ্ঞা দাও, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি, কি কি, আর স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্ন দেখো, আর তোমাদের এখানে যে প্রশ্নগুলো দেখছো অর্থাৎ 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্নেরই উত্তর তোমরা পেয়ে যাবে। বেঙ্গলি ভার্সন আলোচনা করব প্রথমে, তারপর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। পরের প্রশ্ন দিয়েছিল যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমিকতা, ধর্মনিরপেক্ষতা শব্দ দুটির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। মডিউল 2 থেকে ছিল ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কি কি, আর এগুলির তাৎপর্য নিরূপণ করো, অর্থাৎ মৌলিক কর্তব্যের তাৎপর্য বা গুরুত্ব। আর শেষ প্রশ্ন ছিল ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এবারে প্রশ্নটা দেখে নাও, বিগত বছরের প্রশ্নপত্রটা দেখে নাও। এবারে অ্যান্সার নিয়ে আলোচনা করছি, দেখো এবারে উত্তরগুলো আলোচনা করছি। দেখো প্রথম যে প্রশ্নটা ছিল মডিউল 1 থেকে, যে মৌলিক কর্তব্যের সংজ্ঞা আর ভারতে সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কি কি, আর স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। প্রথমে দেখো মৌলিক অধিকারের সংজ্ঞা। মৌলিক অধিকার হলো রাষ্ট্রের দ্বারা স্বীকৃত এবং সংবিধান দ্বারা সুরক্ষিত কিছু অধিকার, যা নাগরিকদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায় বিচার নিশ্চিত করে। এগুলি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করে এবং ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে। ভারতীয় সংবিধানের 3য় অংশে এই অধিকারগুলি উল্লেখ উল্লেখ রয়েছে, এবং যদি কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় তবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে আবেদন করতে পারে, সেটা অনুচ্ছেদ 32 এবং 226 অনুযায়ী। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার ভারতের সংবিধানে মৌলিক অধিকার 6টি মৌলিক অধিকার আছে। 1 নম্বর হচ্ছে সমতার অধিকার, যেটাকে সাম্যের অধিকার বলা হয়, অনুচ্ছেদ 14 থেকে 18, যা আইনের দৃষ্টিতে সমতা এবং বৈষম্যহীনতার নিশ্চয়তা দেয়। 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার, অনুচ্ছেদ 19 থেকে 22, যা বাক স্বাধীনতা, চলাফেরা, জীবিকা নির্বাহের স্বাধীনতা প্রদান করে। 3 হচ্ছে শোষণ থেকে মুক্তির অধিকার, অনুচ্ছেদ 23 থেকে 24, জোরপূর্বক শ্রম ও শিশু শ্রম নিষিদ্ধ করে। 4 নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, অনুচ্ছেদ 25 থেকে 28, যা ধর্ম পালনের স্বাধীনতা দেয়। 5 নম্বর সংস্কৃতি ও শিক্ষার অধিকার, অনুচ্ছেদ 29-30, যা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেয়। 6 নম্বর হচ্ছে সাংবিধানিক প্রতিকার লাভের অধিকার, অনুচ্ছেদ 32, যা মৌলিক অধিকার লঙ্ঘিত হলে প্রতিকার পাওয়ার সুযোগ দেয়। এবার স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম যেটা আছে, এটা বিশ্লেষণ করা হয়েছে। দেখো স্বাধীনতার অধিকারটি ভারতীয় সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। এটি 19 থেকে 22 নম্বর এর মধ্যে, অনুচ্ছেদ 19 থেকে 22 নম্বরের মধ্যে আলোচিত হয়েছে। 19 নম্বর ধারায় 6টি স্বাধীনতা প্রদান করা হয়েছে: বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, সংঘ গঠনের অধিকার, স্বাধীনভাবে যে কোনো স্থানে চলাফেরার অধিকার, যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপনের অধিকার, পেশা ও ব্যবসা করার অধিকার। তবে জনস্বার্থে রাষ্ট্র এইসব অধিকারগুলিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করতে পারে। তারপরে হচ্ছে দেখো অনুচ্ছেদ 20 অপরাধীদের সুরক্ষা প্রদান করে, আর এটি দ্বিগুণ শাস্তির বিধান নিষিদ্ধ করে। স্বীকারোক্তি দিতে বাধ্য করা যাবে না। পশ্চাৎ প্রযোজ্য আইন প্রয়োগ করা নিষিদ্ধ করে। তারপর দেখো অনুচ্ছেদ 21 জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার নিশ্চিত করে। আদালতের ব্যাখ্যা অনুযায়ী এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, দূষণমুক্ত পরিবেশ, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার অন্তর্ভুক্ত রয়েছে। অনুচ্ছেদ 21 এ, ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। অনুচ্ছেদ 22 গ্রেপ্তার ও আটক সংক্রান্ত অধিকার প্রদান করে। এতে বিচারকের অনুমতি ছাড়া বেশি সময় আটক রাখা যাবে না এবং অভিযুক্ত ব্যক্তি আইনজীবী পাওয়ার অধিকার রাখে। উপসংহারে লিখতে হবে তোমাদের, স্বাধীনতার অধিকার নাগরিকদের
ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়। যদিও রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনস্বার্থে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়, তবুও এটি ভারতের গণতন্ত্র ও মৌলিক অধিকারের ভিত্তি হিসাবে কাজ করে। এবার পরের প্রশ্ন যেটা ছিল, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষ শব্দ দুটির অর্থ ও তাৎপর্য দেখো। প্রথমেই তোমাদের ভূমিকা লিখতে হবে। বিশ্বের প্রতিটি দেশে স্বাতন্ত্র্য কিছু আদর্শ থাকে, যে আদর্শগুলির ভিত্তিতেই সেই দেশের প্রকৃতি বা চরিত্র ফুটে ওঠে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় কতগুলি আদর্শের উল্লেখ আছে, যার থেকে সহজেই ভারতের রাষ্ট্রের প্রকৃতি অনুধাবন করা যায়। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। তবে সংবিধানের মূল প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দ দুটি ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দ দুটি যুক্ত করা হয়েছে। এবার আছে দেখো সার্বভৌমিকতা। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সার্বভৌমিকতা। সার্বভৌমত্বের জন্য রাষ্ট্রকে একটি রাজ্য বা অন্য প্রতিষ্ঠান থেকে পৃথক করা হয়েছে। রাষ্ট্রের সার্বভৌমত্বের দুটি দিক আছে, অভ্যন্তরীণ সার্বভৌমিকত্ব আর বাহ্যিক সার্বভৌমিকত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা অনুযায়ী রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতার অধিকারী, আর বাহ্যিক সার্বভৌমিকতা অনুযায়ী আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র বহিঃশক্তির আক্রমণ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগের অধিকারী। তারপরে কি বলা হচ্ছে দেখো, সার্বভৌমিকতার উপরিক্ত ব্যাখ্যা অনুযায়ী ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। ভারতের সংবিধান প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। ভারত একটি সার্বভৌম রাষ্ট্র কারণ ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে রাষ্ট্রীয় আইন হলো চূড়ান্ত। যে কোনো ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান এই আইনকে মান্য করতে বাধ্য থাকে। তারপর কি বলা হচ্ছে দেখো, সংবিধানে বিশারদ সুভাষ কাশ্যপের মতে ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজিত হলেও সার্বভৌমিকতার কোনো বিভাজন করা হয়নি। একইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত স্বাধীনভাবে তার বিদেশ নীতি গ্রহণ করতে পারে। সার্বভৌম রাষ্ট্র যদি ভারত সংবিধানের রাষ্ট্র হিসাবে ভারত সংবিধানের 1-3 গ নম্বর ধারা অনুসারে কোনো বৈদেশিক অঞ্চল যেমন অধিগ্রহণ করতে পারে, তেমনি ভারতের কোনো অংশের বিদেশি রাষ্ট্রের হাতে সমর্পণ করতেও সক্ষম। তারপর কি বলা হচ্ছে দেখো, সার্বভৌমিকতার আলোচনা প্রসঙ্গে অনেকে ভারতকে কমনওয়েলথের সদস্য হিসাবে প্রশ্ন তোলে। অনেকে মনে করেন কমনওয়েলথের সদস্যপদ গ্রহণের ফলে ভারতের সার্বভৌমিকতা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ অর্থহীন ও অপ্রাসঙ্গিক। কমনওয়েলথ হলো একটি স্বেচ্ছাধীন সংস্থা, আর ইংল্যান্ডের রাজা বা রানী হলেন এই সংস্থার প্রতীকী প্রধান, যার সদস্য হিসাবে ভারত যে কোনো সময় ইচ্ছা করলে এর সদস্যপদ ত্যাগ করতে পারে। তারপর কি বলা হচ্ছে দেখো, কমনওয়েলথের সদস্যপদ গ্রহণের পাশাপাশি অনেকে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলে, কারণ অনেকে মনে করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণে ভারতের সার্বভৌমিকতা ক্ষুণ্ণ করেছে। আর এই প্রসঙ্গে বলা যায়, বর্তমান বিশ্বে মোট 193টি দেশ এই আন্তর্জাতিক সংস্থার সদস্য এবং প্রতিটি দেশ স্বেচ্ছায় এই সংস্থার সদস্যপদ গ্রহণ করেছে মূলত বিশ্ব শান্তির লক্ষ্যে। তারপর দেখো, সংবিধান বিশেষজ্ঞ সুভাষী কাশ্যপের বক্তব্যে বিশেষভাবে পাণিধানযোগ্য। তিনি তার আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে বলেছেন, সার্বভৌমিকতার ঐতিহ্যগত ধারণা আজ কোনো রাষ্ট্রকেই সম্পূর্ণভাবে সার্বভৌম বলা যায় না। পাশাপাশি বর্তমানে বিশ্বায়নের যুগে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার কারণে সার্বভৌমিকতার চিরায়ত ধারণার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কারণ বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে বিশ্বের প্রতিটি রাষ্ট্রই কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার ধর্মনিরপেক্ষতার ধারণাটা দেখে নাও। ধর্মনিরপেক্ষতা ভারতের সংবিধানে একটি গুরুত্বপূর্ণ বিতর্কিত আদর্শ হলো ধর্মনিরপেক্ষতা। সাধারণভাবে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না এবং ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে কোনো পার্থক্য করবে না। ভারতীয় প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দিতে গিয়ে প্রখ্যাত ঐতিহাসিক স্মিথ বলেছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যা ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে, যা ধর্মীয় মতামত নির্বিশেষে সব ব্যক্তিকে নাগরিক হিসাবে গণ্য করে এবং যা সংবিধানে বিশেষ কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে না কিংবা বিশেষ কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা করে না। ভারতের সংবিধান প্রস্তাবনার মূল অংশে ধর্মনিরপেক্ষর আদর্শ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে
ধর্মনিরপেক্ষ শব্দটিকে সংযোজন করা হয়েছে, তবে প্রস্তাবনায় শব্দটি পরে সংযোজন করা হলেও আগে সংবিধানের বিভিন্ন অংশে ধর্মনিরপেক্ষতার প্রকাশ লক্ষ্য করা যায়। ভারতের সংবিধানের মৌলিক অধিকারের সংক্রান্ত বিভিন্ন ধারায় ধর্মনিরপেক্ষতার আদর্শ প্রতিফলিত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে ভারতের ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র একটি প্রমাণ করার চেষ্টা করেছে। তারপর মডিউল 2 এর প্রশ্ন দেখো। মডিউল 2 এর প্রথম যে প্রশ্নটা ছিল, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি, কি কি, এগুলির তাৎপর্য নিরূপণ করো। প্রথমেই ভূমিকা। কর্তব্য ব্যতীত যে নাগরিকের অধিকারভোগ সম্ভব নয়, সেই উপলব্ধি থেকে শরণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ অংশের ক নামক একটি নতুন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংযোজন করা হয়েছে। উল্লেখ্য, এই অংশের 51 ক নম্বর ধারায় ভারতের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক ধারাটির মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত করা হয়েছে। ফলে বর্তমানে ভারতের সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা 11। এবারে সংবিধানে দেখো 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য সমূহ। 1 নম্বর হচ্ছে সংবিধান মান্য করা, সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠান সমূহ, জাতীয় পতাকা, জাতীয় স্রোতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 2 হচ্ছে যে সুমহান আদর্শগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল, সেগুলিকে পোষণ ও অনুসরণ করা। 3 নম্বর ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। 4 দেশ রক্ষা, জাতীয় সেবামূলক কাজে আত্মনিয়োগের জন্য আহুত হলে সাড়া দেয়া। ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয় জনগণের ঐক্য ও ভ্রাতৃত্বের বিকাশ ও নারীর মর্যাদাহানিকর আচরণের পরিত্যাগ করা। 6 আমাদের জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণ করা। বনভূমি, হ্রদ, নদী এবং বন্য প্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীসমূহের প্রতি মমত্ব প্রদর্শন করা। 8 বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা বোধ এবং অনুসন্ধিৎসা এবং সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করা। 9 সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা বর্জন করা, শপথ গ্রহণ করা। 10 জাতি যাতে উদ্দাম ও সাফল্যের উচ্চ স্তরে সতত উন্নীত হয়, সেই জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টার সকল ক্ষেত্রে উৎকর্ষের জন্য চেষ্টা করা। 11 প্রত্যেক পিতামাতা অভিভাবককে তার 6 থেকে 14 বছর বয়সের নিজ সন্তানের প্রতি সন্তান বা প্রতিপালককে শিক্ষার সুযোগ দিতে হবে। তারপর দেখো মূল্যবোধ বা তাৎপর্য, এই পয়েন্টটা তোমরা দেখো। এবারে দেখো সংবিধানের চতুর্থ ক অংশে 51 বলছে, দেখো চতুর্থ ক অংশে 51 ক ধারায় মৌলিক কর্তব্যের একাধিক মূল্যবোধ বা তাৎপর্যের গুরুত্ব রয়েছে। এবার গুরুত্ব দেখো। গুরুত্ব প্রথমত কি বলা হচ্ছে, সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি প্রতিটি ভারতীয় নাগরিক স্মরণ করিয়ে দেয় যে সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকার ভোগের পাশাপাশি একটি মহান জাতি হিসাবে জাতি গঠনের ক্ষেত্রে তাদের কিছু দায়িত্ব পালন করার আবশ্যকতা আছে। দ্বিতীয়ত মৌলিক কর্তব্যসমূহ দেশের নাগরিকদের জাতীয় স্বাধীনতা জাতীয় স্বার্থবিরোধী অসামাজিক কাজকর্মের ব্যাপারে সতর্ক করে দেয়, যেমন জাতীয় পতাকা পোড়ানো, জাতীয় সঙ্গীতের অবমাননা, সরকারি সম্পত্তি বিনষ্ট করা ইত্যাদি অপকর্মর ব্যাপারে নাগরিকদের সতর্ক হয়ে যায়। তৃতীয়ত মৌলিক কর্তব্যসমূহ নাগরিকদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলার পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধতা ও শৃঙ্খলাবোধকে জাগিয়ে তোলে। চতুর্থ মৌলিক কর্তব্যসমূহ নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ সঞ্চার করার পাশাপাশি দেশ ও দেশবাসীর প্রতি তাদের অঙ্গীকারবোধকে সঞ্চারিত করে। পঞ্চমত মৌলিক কর্তব্যের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা এবং সেগুলি লঙ্ঘনের প্রচেষ্টার ফলে বিচার বিভাগ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। ষষ্ঠত আইনগত দিক থেকে মৌলিক কর্তব্যসমূহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মৌলিক কর্তব্য অমান্য করলে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে জরিমানা বা দণ্ডবিধানের ব্যবস্থা করতে পারে। সপ্তমত ভারতে একটি বিশাল দেশ, যেখানে ধর্ম, জাতি, ভাষাগত দিক থেকে বিভিন্নতা রয়েছে। মৌলিক কর্তব্যগুলি দেশের নাগরিকদের এই মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূল্যায়ন। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সংবিধানের মৌলিক কর্তব্যগুলি ভারতীয় নাগরিক ও সংবিধানের
মধ্যে এক নিবিড় যোগসূত্র স্থাপন করে। মৌলিক কর্তব্যগুলি রচনার ক্ষেত্রে প্রাচীন ভারতের ঐতিহ্য সংস্কৃতির পাশাপাশি আধুনিক কালের ধ্যান ধারণাও এক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছে। তারপর আছে দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা এবার দেখো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয়টি নির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তবে মূল সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয়টি আলাদাভাবে লিপিবদ্ধ করা না হলেও ভারতের সংবিধানের প্রস্তাবনাটি যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে সেখানে নাগরিকদের কর্তব্যের কিছু উল্লেখ আছে। তবে মৌলিক কর্তব্য সমূহের আইনগত মর্যাদা নিয়ে প্রশ্ন থাকলেও দেশের শীর্ষ আদালত বিভিন্ন রায়ে একাধিকবার মৌলিক কর্তব্য সাংবিধানিক মর্যাদাকেই প্রতিস্থাপন করেছে। তারপর দেখো, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা। মৌলিক কর্তব্যের মর্যাদা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট প্রদত্ত কিছু মামলা প্রসঙ্গ উপস্থাপন করা দরকার। সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত বিভিন্ন মামলার রায়ে সুপ্রিম কোর্ট মৌলিক কর্তব্যের আইনি মর্যাদার বিষয়ে পরিষ্কার বক্তব্য তুলে ধরেছে। যেমন চন্দ ভবন বোর্ডিং বনাম মহীশূর রাজ্য মামলা 1969। মৌলিক কর্তব্যের সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে 1969 সালে চন্দ্রভবন বোর্ডিং মামলায় মহীশূর রাজ্যের মামলায় সুপ্রিম কোর্ট বলে যে সংবিধান শুধু অধিকার দেওয়া আছে, দায়িত্ব দেওয়া নেই এমন ধারণা ভুল। তৃতীয় অধ্যায়ের আওতায় প্রদত্ত অধিকারসমূহ যেমন মৌলিক ঠিক তেমনি চতুর্থ অধ্যায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক বিষয়গুলিও দেশের প্রশাসনের প্রশ্নে সমান গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে এমস ছাত্র সংগঠন বনাম এমস মামলা, যেটা 2001-এ হয়েছিল। এমস ছাত্র সংগঠন বনাম এমস মামলায় সুপ্রিম কোর্ট বলে যে মৌলিক কর্তব্য পালনের ক্ষেত্রে আদালতের পক্ষে ততটা সুস্পষ্ট নির্দেশ দেওয়া কঠিন যতটা সম্ভব মৌলিক কর্তব্য রক্ষার প্রশ্নে। কিন্তু সংবিধানের চতুর্থ অধ্যায় 51 ক ধারার কথা ভুললে চলবে না। এখানে মৌলিক শব্দটি ব্যবহার করা হয়েছে, যেমনটি হয়েছে তৃতীয় অধ্যায়ে, যেখানে অধিকার শব্দটির আগে মৌলিক শব্দটি ব্যবহার করেছেন সংবিধানের প্রণেতারা। কাজেই 51 ক ধারা সুনির্দিষ্টভাবে মৌলিক অধিকার নির্দিষ্ট করে না দিলেও প্রতিটি নাগরিকদের কর্তব্যের সমষ্টিগত রূপই হলো সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কর্তব্যের প্রতিফলন। তারপরে 3 নম্বর পয়েন্ট আছে দেখো, ভারত সরকার বনাম নবীন জিন্দাল মামলা। ভারত সরকার বনাম নবীন জিন্দাল মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে ব্যক্তি কর্তব্য পালন করে নিজের সামাজিক ও পরিবেশগত আবহের অথবা অনুসরণীয় ব্যক্তির প্রভাবে কিংবা আইন অনুযায়ী শাস্তি পাওয়ার ভয়ে কর্তব্য পালনে নাগরিকদের বাধ্য করতে প্রয়োজন মতো উপযুক্ত আইন প্রণয়ন করা জরুরি। এবার ভারত সরকার বনাম জর্জ ফিলিপ মামলা আছে। তারপরে ভার্মা কমিটির সুপারিশের মধ্যে এরকম 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে আলোচনা করা আছে। তোমরা এবার দেখো, এইভাবে প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের লিখতে হবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। তোমরা এবার প্রশ্নের উত্তরগুলো দেখো। এটা হচ্ছে তোমাদের প্রথম পেজ। দেখো এখানে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছ। তারপর দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর। তারপর দেখো এখানে মডিউল 2 আসছে। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও।